তো হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমরা পরিমিতির আয়তঘনকের পার্ট 4 শুরু করব। ওকে, আগে আমাদের 3টি ভিডিও হয়ে গেছে। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিও 3টি দেখেনি তারা তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও 3টি দেখো। সেখানে আমি আয়তঘনক সম্পর্কে সম্পূর্ণ বুঝেছি এবং কোশ্চেনগুলো সলভ করা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের 1 থেকে 14 অবধি শেষ হয়ে গেছে সম্ভবত। ওকে, 1 থেকে 14 অবধি কোশ্চেন সলভ করা হয়ে গেছে। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি দেখো অবশ্যই 3টাই ভিডিও। তো দেখো শীঘ্রই, তারপরে এই ভিডিও থেকে শুরু করো। এখানে আমরা 15 থেকে শুরু করবো। তো দেখো দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলছে। শুরু করার আগে বলি যে তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তো দেখো এখানে দেখো কি বলছে, ঘনাকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি এত 1/3 অংশ জলপূর্ণ থাকে। ওকে, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে চৌবাচ্চাটি চৌ হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে সেটা বের করতে বলছে। এখানে ইম্পর্টেন্ট লক্ষ্য করার বিষয় কি, এখানে বলছে যে একটি ঘনাকাকৃতি সম্পূর্ণ জল চৌবাচ্চা, অর্থাৎ চৌবাচ্চা একটা আছে সেটা ঘনাকাকৃতি, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে আয়তন কি হবে, বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আয়তন তার কিউব অবশ্যই। তাহলে এখন বলছে যে 64 বালতি, এখানে কি বলছে, 64 বালতি জল তুলে নিলে কি হয়, চৌবাচ্চাটি এত 1/3 অংশ জলপূর্ণ থাকে। ওকে, তো এত অংশ জলপূর্ণ থাকে, তাহলে চৌবাচ্চাটি কত অংশ ধরে নেব, আমরা ধরবো আগে চৌবাচ্চাটি 1 অংশ থাকবে এবং 64 বালতি জল তুলে নিলে এই চৌবাচ্চাটিতে কত জল থাকবে, 1 অংশ। এই চৌবাচ্চাটিতে কত অংশ জল থাকবে, মানে 1/3 অংশ থাকবে। যদি আমরা 64 বালতি জল তুলে নেই এইখান থেকে, 64 বালতি জল তুলে নেওয়ার ফলে এই চৌবাচ্চায় থাকবে 1/3 অংশ, তাহলে এই 64 বালতিতে জল কত উঠবে, এই 64 বালতিতে জল কত উঠবে, 1 - 1/3 অংশ, এত অংশ জল উঠবে, তাই তো। ওকে, 1 - 1/3 অংশ, তার মানে 2/3 অংশ জল উঠবে। এখন দেখো এই চৌবাচ্চায় 64 বালতিতে 2/3 অংশ জল উঠবে। এখন বলছে যে, দেখো বোঝা গেল। এখন বলছে একটি ধারের দৈর্ঘ্য, যে ঘনাকাকৃতি বাক্সটা আছে তার একটি ধারের দৈর্ঘ্য, ঘনাকাকৃতি যে বাক্সটা আছে তার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে এর একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, 1.2 মিটার। তাহলে এর আয়তন অবশ্যই পাবো। তাহলে এটা মিটার যদি থাকে তাহলে আমরা এখানে লিটার বলছে, যেহেতু লিটারে ফাইন করতে বলছে, তাহলে মিটার থেকে লিটারে আনতে গেলে আমাদের কি ডেসিমিটার কিউব লাগবে। তাহলে এখান থেকে মিটারকে আমরা যদি কনভার্ট করে দিই 1.2 মিটারকে আমরা তাহলে ডেসিমিটার কনভার্ট করে দেবো, তাহলে এটাকে কি লেখা যায়, 12 ডেসিমিটার, তাই তো, 12 ডেসিমিটার। এখন এর কিউব করলে আমরা এই চৌবাচ্চাটিতে টোটাল যত আয়তনের জল আছে সেটা পাবো। তাহলে চৌবাচ্চাটিতে মোট জল আছে কত, এখানে বোঝা গেল তো কিভাবে করা হবে। প্রথমে আমরা দেখলাম যে 64 বালতি ওই চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়ার ফলে এত 1/3 অংশ জল থাকে, তাহলে অবশ্যই চৌবাচ্চাটির মোট জল থাকবে 1 অংশ, চৌবাচ্চাটিতে তাহলে মোট 1 অংশ জল থাকবে এবং এই 64 বালতি জল তুলে নেওয়ার ফলে সেখানে বেঁচে থাকলো আর 1/3 অংশ, তাহলে এই 64 বালতিতে জল কত হচ্ছে, 2/3 অংশ উঠছে অবশ্যই। এখন এই 2/3 অংশ জল কত লিটার সেটা আমাদের বের করতে লাগবে, 64 বালতিতে কত লিটার জল ধরে সেটা বের করবো আমরা প্রথমে। তাহলে চৌবাচ্চাটিতে মোট জল ধরে, চৌবাচ্চার, এখানে কি লিখবো, চৌবাচ্চার একটি বাহুর দৈর্ঘ্য কত, 1.2 মিটার, মিটার। ওকে, তো এটাকে আমরা 12 ডেসিমিটার বলতে পারি, তাই তো, 12 ডেসিমিটার। এবং চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন, আয়তন কত হবে, 12 তার কিউব, এত আয়তন, ডেসিমি কিউব, ঘন ডেসিমি বা লিখতে পারো, ঘন ডেসিমি। ওকে, তো এত
ঘন ডেসিমি, তাহলে মোট চৌবাচ্চাটিতে এত ঘন ডেসিমি জল ধরে। এখন বলছে যে 2/3 অংশ তুলে নিলে এই 64 বালতিতে 2/3 অংশ জল ধরে, তাহলে 64 বালতিতে কত জল ধরবে? অবশ্যই এর সঙ্গে এটা গুণ করে দিলে যেটা পাবো। ওকে, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং 64 বালতিতে জল ধরে, কত জল ধরবে বলো? 64 বালতিতে 12 তার কিউব ইন্টু 2/3 ঘন ডেসিমি। বোঝা গেল তো এটা কেন মাল্টিপ্লাই হলো 2/3? কারণ 64 বালতিতে এত অংশ জল ধরে, 2/3 অংশ, তাহলে টোটাল জলের পরিমাণ কত? 12 কিউব। তাহলে এত ঘন ডেসিমি জল আছে, তাহলে এর সঙ্গে 2/3 গুণ করে দিলে আমরা 64 বালতিতে যে অংশটা জল ধরে সেটা ডেসিমিটি কনভার্ট হয়ে গেল। তো এটাকে যদি কাটাকাটি করি আমরা কি পাবো? 2 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 3 পেলাম, তাহলে 3 4 12। এখন দেখো এটা 64 বালতিতে এত জল ধরে, সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা 64 বালতিতে, এখানে ফাইন করতে কি বলছে? আহ, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে এত ঘন ডেসিমিকে আমরা লিটার বলতে পারি, এটাকে আমরা লিটার বলতে পারি। সুতরাং এক বালতিতে এক বালতিতে জল ধরে কত? 64 বালতিতে এত ঘন ডেসিমিল জল, তাহলে এক বালতিতে কত ধরবে? 2 × 12 × 4/64, তাই তো, এত লিটারও বলতে পারো বা ঘন ডেসিমি, লিটার বা এটাকে ঘন ডেসিমি লেখে। বোঝা গেল? তাহলে এখানে দেখো 4 × 16 কত হয়? 64, 16 4 4 16, 3 4 12, 3 4 12, তাহলে আলটিমেট কি পেলাম? 2 × 3 × 3 লিটার বা ঘন ডেসিমি। এটাকে কি লেখা যায়? 3 3 9 9 2 18 লিটার। তাহলে এক বালতিতে কত লিটার জল ধরে? 18 লিটার। ওকে, বোঝা গেল? খুবই ইজি। প্রথমে আমাদের কি দেখতে লাগবে? যে এইখানে বলাই আছে, দেওয়া আছে যে আহ, একটি ঘনাকাকৃতি, তাহলে ঘনাকাকৃতি বলতে যা প্রত্যেকটা বাহু সমান হবে, ঘনকটা চৌবাচ্চা, চৌবাচ্চা বলতে এখানে ঘনাকাকৃতি বলছে, ঘনকের সঙ্গে তুলনা করছে। সমান মাপের সমান মাপের চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি, অর্থাৎ বালতিতে ওই একই বালতি দিয়ে জল তুলছে, 64 বালতি জল তুলছে, এবং চৌবাচ্চাটিতে ওই 64 বালতি জল তোলার ফলে 1/3 অংশ থাকে, তাহলে অবশ্যই চৌবাচ্চাটি এক অংশের ছিল, এবং 64 বালতি জল তোলার ফলে সেই চৌবাচ্চাটিতে 1/3 অংশ জল রয়ে গেছে, অর্থাৎ বাকি 2/3 অংশ জল 64 বালতিতে আসছে, 2/3 অংশ। তাহলে মোট চৌবাচ্চার আয়তনই হবে ওই চৌবাচ্চায় যত লিটার জল থাকে সেটা। তাহলে এখন এত লিটার আয়তন আছে, তার মধ্যে 2/3 অংশ জল আমরা তুললে কত পাবো? তাহলে যত লিটার জল আছে তার সঙ্গে এটা গুণ করলে সেই অংশটা সেই জলটা আমরা পাবো। ওকে, এবং সেটাই করলাম আমরা এখানে। তাহলে 64 বালতিতে কত লিটার জল পেলাম আমরা? 64 বালতিতে 2 × 12 × 12 × 4 লিটার বা ঘন ডেসিমিল জল। তাহলে এক বালতিতে কত জল ধরে সেটা এখান থেকেই বের করলাম, যে যেটা দেওয়া আছে সেটা বাই 64, দ্যাটস ইট। বোঝা গেল? তাহলে নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম এখানে কি দেওয়া আছে দেখো। এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত ডেসিমি, এত ডেসিমি, এত ডেসিমি হলে ওই দেশলাই বাক্সের আয়তন কত? তাহলে এটা খুবই ইজি, আয়তন কিভাবে বের করে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দ্যাটস ইট। তাহলে এখানে এক গ্রস বলছে, এখন দেখো এক গ্রস কয়টা? এক গ্রস সমান সমান 12 ডজন। তাহলে এক ডজন কয়টা? একটি কি? এক গ্রস 12 ডজন, ডজন, তাহলে এক ডজন 12 × 12 টি, তাই তো, এক ডজন 12 × 12 টি, সরি এক ডজন 12টি, এক ডজন 12টি, আর 12 ডজন কি হবে তাহলে? 12 ডজন 12 ×
12টি। তাই তো এখানে কি বলছে এক, তাহলে এখানে আমাদের তারপর কি বলছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত, প্রস্থ এত হয়, তবে উচ্চতা কত সেটা বের করতে বলছে। তাহলে আবার একই বলছে একটি দেশলাই বাক্সের আয়তন ফাইন্ড করতে বলছে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? খুবই ইজি। এখানে বলছে যে 12 ডজন দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে 12 ডজন, অর্থাৎ ধরো এইভাবে একটা সেলাই বাক্স, সাপোজ এখানে বোঝো একটা সেলাইয়ের বাক্স তো এইরকম ধরো হবে পাতলা, কিন্তু তার উপর আরো সেলাই আছে, তার উপর আরো এইভাবে 12 ডজন আছে, অর্থাৎ 12 × 12টি, 12 × 12 গুণ করে যতগুলো হয় ততগুলি মানে পর পর সাজানো আছে সেলাই বাক্স, তার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে একটি দেশে, তাহলে এই পুরোটার যদি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা, তাহলে পুরোটার আয়তন হবে, এবং পুরোটা বলতে 12 × 12টা, তাহলে 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন 12 × 12 সলিউশন, 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন, বোঝা গেল তো? এটা আয়তন কত দেওয়া আছে, এই যে 2.8 ডেসিমি ইন্টু 2.8 1.5 ডেসিমি ইন্টু 0.9 ডেসিমি, ঘন ডেসিমি, তাই তো ঘন ডেসিমি, বোঝা গেল? তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? তাহলে সুতরাং একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9/12 × 12, তাই তো? এখানে ক্যান্সেল আউট করো, একটি দেশলাই বাক্সের আয়তন কত হলো তাহলে? এখানে ক্যান্সেল আউট দেখো, ক্যান্সেল আউট করলে কি হয়, 2.8 কে যদি আমরা কাটি, 2.8 কে 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, তাই তো? যাকে আমরা ভাগ করব কত দিয়ে, 12/12, তাই তো? তাহলে কত হবে আমাদের আয়তন? 0.02625, এখানে পাওয়া যায় 0.02625 ঘন ডেসিমি। এখন এখানে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে ঘন সেমি পাবো। 1000 দিয়ে গুণ করলে কি হবে, এটাকে লেখা যায় 1000 দিয়ে গুণ করলে এখানে কি আসবে, 1000 দিয়ে দেখো গুণ করলে কি আসবে, এখানে 2.625 ঘন সেমি হবে, তাই তো? 1000 দিয়ে গুণ করলে, তাহলে এইখানে কি একটি দেশলাই বাক্সের আয়তন কি, 2.62 ঘন সেমি। তাহলে এখানে বলছে যে, আবার বলছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সেমি দেওয়া আছে, তাহলে উচ্চতা কত হবে ধরি, তাহলে ধরি হুম, তাহলে ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা সেমি ধরি, তাই তো? একটি দেশলাই বাক্সের উচ্চতা সেমি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পাই, অ্যাকর্ডিং টু কোশ্চেন একটি দেশলাই বাক্সের আয়তন কি হবে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ এত সেমি, তাহলে 5, অ্যাকর্ডিং টু কোশ্চেন 5 ইন্টু 3.5 ইন্টু সমান সমান কি দেওয়া আছে, 2.625 এটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা এর মান পাবো অবশ্যই, তাহলে 2.625/5 ইন্টু 3.5, এটাকে কাটাকাটি করো, 2.625কে যদি আমরা দেখো, টু
এখানে দেখো এটাকে 1000 দিয়ে গুণ করলে কি হয়, 0. দেখো 2.8 কে যদি আমরা গুণ করি 1.5 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 12 ইন্টু 1000 দিয়ে গুণ করলে হয় 26.25, এখানে 26 হবে। ওকে, 26.25 হবে, বোঝা গেল? 26.25। ওকে, তো এখন কাটো 26.25কে যদি আমরা 5/3.5 করি তাহলে আমাদের আসে 1.5। 1.5 বোঝা গেল? এখানে কাটাকাটি করতেই শুধু লাগবে, আর কিছু না। কনসেপ্ট তো ইজি, বোঝা গেল কনসেপ্ট কি? কনসেপ্ট এইখানে বলছি এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, তাহলে এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, তাহলে এই পুরো এক গ্রোসের আয়তন আমরা বের করলাম, তাহলে একটির কত হবে, এক গ্রোসের যদি এত হয় একটির হবে, এক গ্রোস মানে 12 × 12টা, তাহলে 12 × 12 বলতে 144টি দেশলাই বাক্সের, 44টি দেশলাই বাক্সের আয়তন দেওয়া আছে, তাহলে একটি বাক্সের যেটা আয়তন বের করলাম পুরোটার বাই 144, তো সেটাই করলাম, একটি বাক্সের আয়তন পেলাম, 144টি বাক্সের আয়তন পেলাম, বা সরি একটি বাক্সের আয়তন পেলাম, এবং একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কিন্তু উচ্চতা দেওয়া নেই, তাহলে উচ্চতা ধরলাম এইচ, তাহলে ওইখানে উচ্চতাটা গুণ করলে ওই দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে পুরো আয়তনটা পাবো যেটা দেওয়া আছে, সেখান থেকে আমরা রিলেশন থেকে এইচ এর মান বের করলাম। ওকে, এটা সেমি, বোঝা গেল? তাহলে একটি দেশলাই বাক্সের উচ্চতা কত হবে, 1.5 সেমি, বোঝা গেল? তাহলে নেক্সট প্রবলেম দেখো, এটা দেখে নিও। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এখানে কি বলছে দেখো, 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, অর্থাৎ একটা আয়ত, কি বলছে, একটি আয়ত ঘনাকার অর্ধেক জলপূর্ণ আছে এবং ওই চৌবাচ্চায় আরো, তাহলে কত দৈর্ঘ্য বলছে, 2.1 মিটার দৈর্ঘ্য, 2.1 মিটার এটা দৈর্ঘ্য, আর প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, 1.5 মিটার প্রস্থ, তাহলে 1.5 মিটার প্রস্থ, এটা 2 ডাইমেনশনাল অবজেক্ট এর মতো দেখা যাচ্ছে, অর্থাৎ 2D-তে দেখছো বলে আমাদের শুধু দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি, আর এটা উচ্চতা বা প্রস্থ ধরতে পারো, প্রস্থ, আর একটা আমরা দেখতে পাচ্ছি না, 3 ডাইমেনশনাল হলে দেখতে পারতাম। তাহলে 1.5 মিটার প্রস্থ, প্রস্থটা ধরো ওই দিকে আছে, তাহলে এটা ধরো উচ্চতা সাপোজ। ওকে, এটা ধরো উচ্চতা, তাহলে এখানে কি বলছে, ওই বলছে যে আয়তাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অর্ধেক বলতে জলপূর্ণ আছে, এটা H/2 হবে, পুরোটা যদি H/2, তাহলে 630 মিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, ধরি 630 লিটার জল ঢাললে, ধরি জলের এই পর্যন্ত জলের গভীরতা বৃদ্ধি পায়। ওকে, এটাকে আমরা এক্স নিলাম। ওকে, এক্স মিটার পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য জানা আছে 2.1 মিটার, আর প্রস্থ জানা আছে কি, দীর্ঘ প্রস্থ জানা আছে 1.5 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এক্স মিটার বৃদ্ধি পাবে, তাহলে এই তিনটাই গুণ করলে আমরা এই 600 লিটারের সমান পাবো, যেহেতু এই 600 লিটার এখানে ঢালার ফলে, দেখো এই 600 লিটার ঢালার ফলেই কিন্তু এই 600 লিটার এইখানে আছে, এই 600 লিটারেই এইখানে আছে, তাহলে এক্স এইখানে আছে, দৈর্ঘ্য প্রস্থ জানা আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, তাহলে কনসেপ্ট বোঝা গেল তো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দৈর্ঘ্য জানা আছে, দৈর্ঘ্য কত 2.1 মিটার, প্রস্থ কত আছে 1.5 মিটার, এত লিটার, তাহলে আমাদের এই মিটারগুলোকে আগে কিসে কনভার্ট করে নিতে লাগবে, সেমিতে, তাই তো, সেটা আগে করি, তাহলে 2.1 মিটারকে আমরা কি লিখতে পারি, 21 ডেসিমি, তাই তো,
আবার 1.5 মিটারকে আমরা লিখতে পারি 1.5 ডেসিমি, তাই তো। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি 21 ইন্টু 1.5 ইন্টু এক্স কার সমান হবে 630-এর, তাই তো। এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু কি পাই 630/21 ইন্টু 1.5, 3×7 = 21, 7×7 = 63, 90। এখন দেখো এখানে 3×3 = 30, আর 15×2 = 30, 2, তাহলে এক্স এর মান আমাদের কি হলো এক্স ইজিক্যাল টু 2। ওকে, তাহলে এখানে কি বলছে কতটা বৃদ্ধি পাবে, তাহলে 2 ডেসিমি পর্যন্ত উচ্চতা, তাহলে উচ্চতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। সুতরাং উচ্চতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। বোঝা গেল? দেখে নাও নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কি দেওয়া আছে, বোঝা গেল তো আগের প্রবলেম। নেক্সট প্রবলেম দেওয়া আছে 8 গ্রামের 18 নম্বর। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া আছে 20 মিটার আর 15 মিটার। মাঠের ভিতরে চারদিকে 4টি কোণে পিলার বসানো হলো, অর্থাৎ আয়তক্ষেত্রাকার একটা মাঠ আছে ধরো এখানে, এবং চারদিকে 4টি পিলার বসানো হলো, অর্থাৎ এখানে একটা পিলার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা পিলার বসানো হচ্ছে। কি বলছে যে চারটি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ এই পিলারগুলো যে আসে সেগুলো ঘনাকাকৃতি, অর্থাৎ 4 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেকটা বাহু কি হবে এইটুকু, যে বাহু হবে সেটাও 4 হবে, এইটুকু 4, ঘনাকাকৃতি সব, এইটুকু 4, এইটুকু 4, অর্থাৎ প্রত্যেকটা দৈর্ঘ্য 4 হবে। তাহলে এর টোটাল আয়তন কি হবে, 4টা পিলার 4 × 4 কিউব, এটা হবে মোট। পিলার যদি ঘনাকাকৃতি হয় তাহলে এত আয়তনের মাটি মোট আসে। এটা দিয়ে আমরা ওই কি বলছে, তারপর দেখো কি করব, অপসারিত জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। এই এই আয়তনের মাটি আমাদের অপসারিত জমির উপর ছড়িয়ে দেওয়া হলো, তাহলে জমির উপর যে মাটিটা ছড়াবো সেটা দেখো কি হবে। জমির উপর আমরা মাটিটা ছড়াবো এই অবধি, ওই পিলার গুলো তো আর পাবে না মাটি, তাই তো, কারণ ওই পিলার গুলো ওইখানে বসানোর জন্য, আর ওই পিলার গুলোতে মাটি যাবে না। তো এইটুকু অংশে আমাদের মাটি বসাইতে লাগবে। ওকে, আদার যে অংশটুকু আছে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এখানে পিলার আছে তো ওইদিকে মাটিগুলো আর যাবে না। তাহলে এইখানে দৈর্ঘ্য প্রস্থ, আয়তাকার মাঠটার দৈর্ঘ্য প্রস্থ জানা আছে। দৈর্ঘ্য, পুরাটার দৈর্ঘ্য কত, দেখো ব্যাপারটা বোঝো। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার আর 15 মিটার, অর্থাৎ এখানে এটা 20 ধরো আর এটা পুরাটা 15 ধরো। ওকে, আয়তক্ষেত্রাকার মাঠ 15 ধরো, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, পুরোটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ওকে, এবং এইখানে মজার বিষয় দেখো কি, মোট এই বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফলটা, 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাদ দেই, এই দেখো তাহলে আমরা বাকি অংশটুকুর ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের ওই সবুজ অংশের ক্ষেত্রফল কি হবে, এস যদি হয়, সবুজ অংশের ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এস ইজিক্যাল টু আমরা কি পাবো, এস ইজিক্যাল টু কি পাবো, 20 × 15, প্রথমে পুরোটার ক্ষেত্রফল, তার থেকে আমরা 4 এই বর্গক্ষেত্রের 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলাম, 4 × 4 স্কোয়ার। ওকে, এটা পেলাম আমরা এস টুকু। তাহলে এটার এস কি হবে, তাহলে 20 × 15, 15 × 30, 300, 30, 300, তার থেকে আমরা 4×4 = 64 বাদ দিলাম। ওকে, তাহলে কত হবে, এস ইজিক্যাল টু কত হচ্ছে, 64 বাদ দিলে, 300 থেকে 64 বাদ দিলে কি হয়, 10-এর থেকে 4 গেলে 6, এদিকে 7, 3, 2, 236 হয়। তাহলে এস এর মান 236, 236 কি মিটার স্কোয়ার। এখন দেখো এই মাটিটুকু আমরা ওখানে এত মিটার, এত ক্ষেত্রফলের মধ্যে এই মাটিটুকু ছড়িয়ে দেব, এই যে এই এখানে সবুজ অংশ দিয়ে হাইলাইট করে দিলাম। ওকে, যেহেতু আমরা সবুজ অংশে এই আয়তনের মাটিটুকু সবুজ অংশের মধ্যে
ঢালবো আর কি। তাহলে সবুজ অংশের মধ্যে ঢালবো এই 4x4 কিউব মাটিটুকুকে। তাহলে এস এর মান আমরা পেয়েছি 236। তাহলে তার সঙ্গে এইখানে বলছে যে মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেলো দেখি। তাহলে মাটির তলের উচ্চতা বৃদ্ধি কিভাবে পাবো, যদি এর সঙ্গে আমরা দেখো এর সঙ্গে ধরি এস এর সঙ্গে আমরা এস এর সঙ্গে যদি এক্স ধরি, এইচ উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এইচ গুণ করি, তাহলে আমরা এটা পাবো না, 4x4 কিউব এটা পাবো, তাই তো আয়তনটা পাবো, কারণ এই আয়তনের মাটি তো এই সবুজ অংশের মধ্যে ছড়ানো আছে, ছড়ানোর ফলে এইচ উচ্চতা পর্যন্ত বাড়ছে। তাহলে এখানে এস এর মান কত, এস এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, 4x4 কিউব তার সঙ্গে বাই এস এর মান 236। ওকে, এখন 4x4 কিউবকে যদি আমরা 236 দিয়ে ভাগ করি, 4x4 236 দিয়ে ভাগ করে 236 দিয়ে, তাহলে 1.08 হবে, 1.0 হবে, এইচ ইজ ইকাল টু 1.08 মিটার। তাহলে এত মিটার উচ্চতা বৃদ্ধি পাবে, বোঝা গেল তো? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এখানে বোঝার বিষয় কি দেখো, এখানে বোঝার বিষয় হলো, এখানে বলছে গ্রামে আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এই আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এবং বলছে যে ওই মাঠের ভিতরে চারদিকে আমরা 4টি পিলার বসাবো, 4টি পিলার বসাবো, সেই পিলারগুলো বলছে ঘনাকাকৃতি, ঘনাকাকৃতি বলছে। ওকে, যার দৈর্ঘ্য 4 মিটার দৈর্ঘ্য, ঘনাকৃতি গর্ত বসাবো। তাহলে পিলারের ঘনাকৃতি বলতে, তাহলে ঘনকের আয়তন আমরা জানি বাহু দেওয়া থাকলে তার কিউব, তাহলে 4টা পিলার বসাবো, 4টা ঘনকের আয়তন, তাহলে 4x4 কিউব। এত মাটি আমাদের অপসারণ করতে লাগবে, ওই জমির মধ্যেই ছড়াইতে লাগবে। তাহলে ওই জমির মধ্যেই ছড়ালাম, এবং পিলারের জন্য বাকি অংশটুকু আর মাটি ছড়ানো যাবে না বাকি অংশের মধ্যে। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল জানি, এবং পুরোটার ক্ষেত্রফল থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমরা বাদ দিলে বাকি অংশটুকু রিজেক্ট হয়ে গেল, এই হলুদ অংশের অংশটুকুগুলো বাদ গেল এই ক্ষেত্রফল থেকে। এই সবুজ অংশের মধ্যে যে ক্ষেত্রফল আছে সেইখানে আমরা এই মাটিটা ঢালবো, যার ফলে কিছু একটা উচ্চতা বৃদ্ধি পাবে, সেটা ধরলাম এইচ, তার সঙ্গে যদি এটা গুণ করি তাহলেই আমরা এইটা পাবো, তাই তো? বোঝা গেল? তো সেখান থেকে আমরা এইচ এর মান বের করলাম, বোঝা গেল? তাহলে দেখো নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম দেখো, বলছে যে 48 মিটার লম্বা ও 31 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। দেখো 48 মিটার লম্বা এবং 31 মিটার চওড়া, 48 মিটার লম্বা, 31 মিটার চওড়া, নিচু জমিকে 6 এত ডেসিমি উঁচু করা হয়েছে। ওকে, একটা নিচু জমি এসে ধরো এটাকে দেখো কি 6.5 ডেসিমি, এখানে তারপর কি বলছে, নিচু জমিকে এত ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে, এবং পাশের এত মিটার লম্বা এত মিটার চওড়া একটি জমিকে গর্ত করে মাটি তোলা হবে। আহ, গর্তটিতে কত মিটার গভীর করতে হবে সেটাই বের করতে লাগবে। ওকে, এইখানে তো সব দেওয়া আছে। ধরো এটা একটা জমি, তাই তো? এখানে 48 মিটার লম্বা এবং কি দেওয়া আছে, 48 মিটার লম্বা এত মিটার চওড়া এবং এত ডেসিমি উচ্চতা, মানে উঁচু করতে হবে আর কি। উঁচু করলাম আমরা, যেই উঁচু করার জন্য যে মাটির প্রয়োজন সেটা আমরা পাশের জমি থেকে নেব। এখানে পাশের জমি, পাশের পাশের কি বলছে দেখো, দেখো পাশের ওই মাটিটা আমরা পাশের কি বলছে 27 মিটার লম্বা এবং 18 মিটার চওড়া জমিতে গর্ত করার ফলে হবে। তাহলে পাশে একটা জমি খনন করব আমরা, সেখান থেকে এই মাটিগুলো তুলবো। ধরো এইখানে গর্তটার উচ্চতা হবে, দেখো এখানে কি বলছে গর্ত করে তোলা হবে, গর্তটি কত মিটার গভীর করতে হবে সেটাই বলছে। ধরি 23 মিটার গভীর করার ফলে এই মাটিটা পূর্ণ হবে। তাহলে এইখানে কি দেওয়া আছে, মিটার 27 মিটার লম্বা চওড়া দেওয়া আছে। তাহলে এটা 27 মিটার লম্বা দেওয়া আছে, আর চওড়া 2 ডাইমেনশনালে আমরা চওড়াটা দেখতে পাচ্ছি না, তাহলে এই স্টে দেখতে পাচ্ছি শুধু। আর 27 মিটারটা চওড়া দেওয়া আছে যে কত মিটার, 18.2 মিটার চওড়া দেওয়া আছে। তাহলে এই পুরো আয়তনটা বের করব, এই উচ্চতাটাকে কাজে লাগাবো। অর্থাৎ দেখো এইখানে এই পুরো আয়তনটায়
আয়তনটা এই জমিতে এই উচ্চতা পর্যন্ত উঁচু করার জন্য কাজে লাগবে। আয়তন বলতে এখানে এতটুকু অংশের মাটি আমরা নেব, এই জমির মধ্যে ঢালার ফলে এই উচ্চতা পর্যন্ত উঠবে আর কি। কত উচ্চতা বলছে? 6.5 ডেসিমি। 6.5 ডেসিমি, যাকে আমরা এটাকে 6.5 কে 0.65 মিটারও লিখতে পারি, তাহলে এত মিটার উঠবে। তা এটা এই খালটার আর এই খালটার যে আয়তন, এই খালটার বলতে এই জমিটা এত উচ্চতা করার ফলে যে মাটি লাগবে সেটা এই খালটার মাটি, মানে মাটি থেকে প্রাপ্য হবে। তো এইখানকার মাটিটাই তো এখানে লাগা হয়েছে, তাহলে দুইটা মাটি তো সেম হবে, এইখানকার মাটি ওইখানে লাগা আছে, তাহলে এইখানকার আয়তন আর ওইখানকার আয়তন সেম হবে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি সলিউশন। তাহলে এখানে 48 মিটার লম্বা বলছে, 31 মিটার, 31.5 মিটার চওড়া। তার সঙ্গে যদি আমরা দেখো এখানে 0.65 বলছে, 0.65 গুণ করি, তাহলে এইখানকার খালেই তো সেটা মানে মানে কি দেবে, এই চাহিদা দেবে, চাহিদা মেটাবে আর কি। এইখানকার মাটি এইখানকার জমির চাহিদা মেটাবে, অর্থাৎ উঁচু করবে আর কি। তাহলে এখানে কি হবে? 27 × 27 × কত হবে? 18.2 ইন্টু এইচটা আমরা বের করবো। ওকে, এই এইচটাই বের করবো। তাহলে এখান থেকে আমরা এইচটা কি পাবো, নিচে 27 × 18.2 হবে, আর উপরে 48 × 31.5 ইন্টু 0.65, তাই তো? বোঝা গেল? তো এখান থেকে আমরা এইচ এর মান কি বের করতে পারি? কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে কি হবে, দেখো 48 তোমরা কাটাকাটি করো, 48 × 31.5 ইন্টু 0.65, তাই তো, ডিভাইডেড বাই 27/18.2, বোঝা গেল? তাহলে 2 হবে, কাটাকাটি করলে তোমরা পাবে 2, এইচ এর মান 2 হবে। তাহলে আমাদের কি 2 মিটার লম্বা করতে লাগবে, 2 মিটার, মানে খালটাকে চওড়া করতে লাগবে, বোঝা গেল? তাহলে খালটাকে আমাদের কি করতে লাগবে? 2 মিটার চওড়া। বোঝা গেল তো? এটা আমাদের অ্যান্সার। তো তোমরা দেখে নিও এখানে ক্যালকুলেশনটা। তো ব্যাপারটা বোঝা হলো মেন। তাহলে এখানে 20 নম্বরটা দেখো কি বলছে। বলছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রাম যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। অর্থাৎ বাড়িতে কি একটি কেরোসিন তেলের ড্রামে এত এত লিটারের তেল ছিল। ওকে, এবং ওই 3টি ড্রামের তেল একটি আয়তা ঘনাকাকার পাত্রে ঢালা হলো, অর্থাৎ আয়তা ঘনাকাকার পাত্রে ওই 3টি ড্রামের তেল ঢালা হলো। ওকে, আয়ত ঘনাকাকার পাত্রে ওই 3টি ড্রামের তেল ঢালা হলো এবং ওই বলছে যে পাত্রে ঢালা হলো, এবং এতে পাত্রের গভীরতা 7 ডেসিমি হলো। গভীরতাটা যে আছে সেটা 7 ডেসিমি হয়েছে। ওকে, পাত্রের গভীর 7 ডেসিমি হলো। ওই আয়তাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। আহ, এখানে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি, দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। ওকে, তাহলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, সলিউশন আমরা কি পাবো? তাহলে দৈর্ঘ্য ধরি, পাত্রের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য 4x হবে। পাত্রের প্রস্থ কি হবে? প্রস্থ 3x হবে। যেখানে একটা গুণ করলাম তাহলেই তো অনুপাত করলে 4:3 হবে। এবং আয়তন, পাত্রের আয়তন, সুতরাং পাত্রের আয়তন কি হবে বলো? পাত্রের আয়তন কি হবে এখানে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 4x ইন্টু প্রস্থ 3x ইন্টু 7, আগের থেকেই দেওয়া আছে ডেসিমি, তাহলে এগুলোকে সবগুলোকে আমরা ডেসিমিতে আনি। এটা ডেসিমি ধরি, এটাও ডেসিমি। ওকে, তো এত আয়তন হলো পাত্রের। এখন বলছি এই 3টি কেরোসিন তেলের ড্রামে এখানে বলছে
ওই 3টি কেরোসিন তেলের ড্রামে এত লিটার এত লিটার এত লিটার তেল ছিল, তাহলে সেটা এই 3টি গ্লাসের ড্রামে তেল ঢালার ফলে তো এই 7 ডেসিমি উচ্চতা পর্যন্ত উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, এত উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এই 3টি ড্রামের তেলের আয়তনে এর সমান হবে, তাই না? তাহলে এইখানে 3টি ড্রামের তেল কত হবে? একটা আছে 800 লিটার, তারপর 7 to 5 লিটার, প্লাস 575, ওকে, এত লিটার তেল আছে এই কেরোসিনে ডিব্বিতে। ওকে, এত লিটার তেল আছে, তাই তো? তাহলে এটাকে যোগ করলে কি পাবো আমরা? 5 5 10, 10-এর শূন্য, 7 8 9 10, 10-এর শূন্য, আবার এখানে দেখো যোগ করলে কি পাবো? 5 10-এর শূন্য, তারপর 7 2 8 9 10, 10-এর শূন্য, আবার 5 6 7 12 13, এখানে 8 8 16 16 17 18 19 20 21, তাহলে 21 লিটার টোটালটা, 2100 লিটার। তাহলে এটার সমান অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি 4x × 3x × 7 2100 লিটার, তাই তো? এটাই তো আমরা এখানে দেখলাম, এই আয়তনটাই তো এখানে আসে না, এই তেলটা ঢালার ফলে 7 মিটার উচ্চতা পর্যন্ত যায়। তাহলে এখান থেকে আমরা কি পাই? x² = 2100/12 × 7, তাই তো? তাহলে এখানে 3 7 21, 300, এখানে দেখো, তারপরে এখানে কি করা যায় দেখো, 300-কে 100 দিয়ে যায়, আর এখানে 4 হবে। তাহলে এক্স আমাদের কি হলো? এক্স = উপরে হলো 10/2, অর্থাৎ এখানে 5 লেখা যায়। তাহলে এখানে এক্স এর মান 5, তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এখানে কি বলছে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তাহলে দৈর্ঘ্য কত হলো? এক্স এর মান আমরা 5 পেয়েছি, তাই তো? তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য কি বলতে পারি? 4 × 5, আর প্রস্থ কি বলতে পারি? 3 × 5, কি হলো? 15, দৈর্ঘ্য কত হলো? 20, বোঝা গেল? ডেসিমি। তারপর দেখো, তার আরো একটা আর একটা পার্ট করার বাকি আছে। পাত্র তো এখানে বলছে তিনটি, একটা এইখানে দেখো, তারপর আর একটা পার্ট বাকি আছে। এখন আর গভীরতা 5 ডেসিমি হলে এখানে বলছি এখন আয়তাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি ডেসিমি হলে আয়তন হতো 20 × 15 × 5, এত ঘন ডেসিমি। তাহলে 1500 লিটার, 1500 লিটার, যেহেতু 1 ঘন ডেসিমি 1 লিটার, সুতরাং সর্বাধিক 15 লিটার জল ধরে, পাত্রের সর্বাধিক এত লিটার জল ধরে পাত্রের যে, এটা দরকার নাই, এটা বেকার দিয়েছে। ওকে, আমাদের এইখান থেকে অঙ্ক ফিনিশ, এটা দরকার নেই কিন্তু। ওকে, এইখান থেকে আমাদের অঙ্ক। তো দেখো নেক্সট 23 নম্বরটা দেখো কি বলছে? 20 মিটার দৈর্ঘ্য এবং 18.5 মিটার চওড়া একটি আয়তাঘনাকার পুকুরে এত মিটার গভীর জল আছে, অর্থাৎ 20 মিটার দৈর্ঘ্য
একটা পুকুর আছে যার 20 মিটার দৈর্ঘ্য এবং মিটার চওড়া, একটি ঘনাকাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে, 1 ঘন্টায় এত কিলোলিটার জল শেষ করতে পারে। ওকে, 1 ঘন্টায় তাহলে কত? 160 কিলোলিটার জল শেষ করতে পারে 1 ঘন্টায়। বোঝা গেল? করতে পারে। এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি কি বলছে, কতক্ষণে পুকুরটি সমস্ত জলসেচ করাতে, অর্থাৎ পুকুরটিতে ধরো সম্পূর্ণ জল আছে, অনেক জল আছে, এখানে কত লিটার জল আছে সেটা এখানে দেওয়া আছে যে মিটার, কত মিটার দৈর্ঘ্য, তাহলে 20 মিটার দৈর্ঘ্য, 20 মিটার দৈর্ঘ্য, 18.5 মিটার প্রস্থ এবং এত মিটার চওড়া, তাহলে 3.2 ঘন মিটার হবে। এত ঘন মিটার জল আছে কোনখানে? এই যে এইখানে এত ঘন মিটার জল আছে, তাই তো? 20 × 18.5 × 3.2 ঘন মিটার জল আছে এই পুকুরটিতে। এবং বলছে যে ঘন্টায় 160 কিলোলিটার জল শেষ করতে পারে এমন একটি পাম্প, কি বলছে দেখো, ঘন্টায় 1 ঘন্টায় 130 কিলোলিটার জল শেষ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির আহ, আহ, সমস্ত জল শেষ করা যাবে, কতক্ষণে মানে পুকুরটিকে খালি করা যাবে। তাহলে কি হবে? তাহলে 1 ঘন্টায় দেখো 160 এবং কিলোলিটার, এটা ঘন মিটার, এখানে কি বলছে 1 ঘনমিটার 1 কিলোলিটার, 1 ঘনমিটার 1 কিলোলিটার। ওকে, তাহলে 1 ঘনমিটার, তাহলে এত ঘনমিটার এত কিলোলিটারই হবে, তাই তো? তাহলে যেটা আছে সেটাই হবে, তাহলে 100 কিলো, সলিউশন 160 কিলোলিটার জল 1 ঘন্টায়, 1 ঘন্টায় কি সেচ করা হয়, 1 ঘন্টায় সেচ করা হয়। ওকে, তাহলে 1 কিলোলিটার জল শেষ করা হবে কত? 1/160, 1 ঘন্টায়, তাহলে এত ঘন্টায়, ঘন্টায় সেচ করা হবে, তাই তো? তাহলে এত কিলোলিটার জল সেচ করা হবে কত? সুতরাং 20 × 18.5 ইন্টু 3.2 কিলোলিটার জল শেষ করা হবে 1/160 ইন্টু 20 × 18.5 ইন্টু 3.2 ঘন্টায়, তাই তো? এত ঘন্টায় তো সেচ করা হবে, সেচ করা হবে। তাহলে এখান থেকে আমরা মানে কাটাকাটি করলে কি পাবো দেখো, এখানে 20-র সঙ্গে 0 কাটা, 8×2 = 16, 8 হলো, এখানে দেখো তারপর কাটাকাটি করলে কি হবে দেখো, 18.5 ইন্টু 3.2, তাই তো? 18, 18.5, 18.5 ইন্টু 3.2, 18.5 ইন্টু 3.2 ডিভাইডেড বাই 8, তাহলে 7.4 হলো। সুতরাং 7.4 ঘন্টায় সেচ করা হবে। তাহলে কি বলছে এখানে? বলছে যে, তাহলে এইখানে বলছে যে সেচ করা হয় এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জল সেচ করা হবে। তাহলে এই যে 7.4 ঘন্টায়, 7.4 ঘন্টায় পুরো পুকুরের জল সেচ করা হবে, তাই তো? বোঝা গেল? তারপর দেখো এখানে কি বলছে, তারপর কি বলছে, হিসেব করে লিখি, ওই জল যদি 59.2 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার চওড়া একটি আল দেওয়া খেতে ফেলা হয়, তবে জমিতে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে সেটা বলছে। তাহলে এখানে দেখো, তারপর ওই জলটা একটা আল দেওয়া খেতে ফেলানো হবে, তা যার ফলে গভীরতা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই বের করতে লাগবে। আমাদের দৈর্ঘ্য
জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে, মিটার চওড়া দেওয়া আছে, তাহলে কত উচ্চতা বাড়বে সেটা বের করতে পারবো অবশ্যই। অর্থাৎ 59.2 ইন্টু 14 ধরি এই যে উচ্চতা পর্যন্ত বাড়বে, ধরি ওই জল কোনো আল দেওয়া জমিতে ফেললে এইচ উচ্চতা পর্যন্ত বাড়বে, উচ্চতা ফেললে এইচ উচ্চতা বাড়বে। এইচ উচ্চতা বাড়বে, ওই জল কোনো আল দেওয়া জমিতে ফেললে এইচ উচ্চতা পর্যন্ত যদি বাড়ে তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি না। এখানে কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 59.2 40, অর্থাৎ 59.2 ইন্টু 40 ইন্টু এইচ কার সমান হবে, এই যে এই আয়তনটার সমান হবে, তাই তো এর সমান 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, তাই তো। এখান থেকে তোমরা ক্যান্সেল মানে ক্যালকুলেশন করে এইচ এর মান বের করো। দেখো ক্যালকুলেশন করো, 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, তাই তো। তার সঙ্গে আমরা যদি 59.2 ডিভাইড 40, তাহলে 0.5 মিটার পর্যন্ত বাড়বে। ওকে, 0.5 মিটার পর্যন্ত বাড়বে জমির উচ্চতা, বোঝা গেল? এখানে দেখে নিও তোমরা, ক্যালকুলেশন দেওয়া আছে, বোঝা গেল? আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, আজকে এইটুকুই থাকলো, পরের ভিডিওতে আমরা এমসিকিউ এসিকিউ যতগুলো কোশ্চেন আছে সেগুলো সলভ করবো, বোঝা গেল?